নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব উপেন মান্নার লেখা গল্প ডাকিনী ভিলার তৃতীয় পর্ব। কিন্তু আশ্চর্য ফল পাওয়া গেল তাতে। ডানা ঝাপটানো শব্দ মুহূর্তে বিলীন হয়ে গেল। আবার ফিরে এলো সেই পূর্বাবস্থা। একঘেয়ে গরুর গাড়ির চাকার আওয়াজ আর গরুগুলির নিঃশ্বাসের গুরুগম্ভীর ফসফসানি। সব কিছু পরিস্থিতির সঙ্গে যেন আমি খাপ খাইয়ে নিয়েছিলাম এরই মধ্যে। সুতরাং যতই কেননা ভয়ঙ্কর অথবা ভীতিজনক হোক, আমার মনোবল বিন্দু মাত্র নষ্ট হবে না। হঠাৎ জানি না কেন আমার জেদ চেপে গেল। আমি এর শেষ দেখতে চাই। এমনকি জীবনের মূল্যেও যদি দেখতে হয় তবে তাতেও রাজি। কথাটা মনে আসা মাত্রই যেন শরীর ও মনে অনুভব করলাম প্রচণ্ড শক্তি। এতক্ষণ কথা বলার স্বাধীনতাটুকু পর্যন্ত লুপ্ত হয়ে গিয়েছিল আমার মন থেকে। একটা অদ্ভুত ভীতিকর শিহরণ অনুভব করছিলাম সারাক্ষণ ধরে। কিন্তু এই মুহূর্তে আর সেই দুর্বলতা আমার মন থেকে কোথায় যেন উধাও হয়ে গেল। আমি হরিকে প্রশ্ন করলাম, হরি, আমাদের আর কতদূর যেতে হবে? এই যে এসে গেছি দাদা। অত্যন্ত সহজ সরল কণ্ঠ ধ্বনিত হলো হরির গলা থেকে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। তাই তো, এতক্ষণে যেন খেয়াল হলো। অদূরেই দেখা যাচ্ছিল বাড়িটাকে। গেটের মুখে জ্বলছে একটা নীলাভ দ্যুতিময় আলো। অন্ধকারকে যেন আরো অন্ধকার করে তুলছিল ওই আলোর নীলাভ রশ্মি। বাড়িটাকে প্রকট দুঃস্বপ্নের সৌধ বলে মনে হচ্ছিল। কেন হচ্ছিল তা বলতে পারবো না, তবে একটা অশুভ ইঙ্গিত যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমাকে বলতে চাইছে বাড়িটা একটা শয়তানের পীঠস্থান। মনে পড়ল স্টেশন মাস্টারের মুখের ছবি। যখন আমি তাকে আমার গন্তব্যস্থলের কথা বলেছিলাম তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি যেন একটু ভীত হয়ে পড়েছিলেন। তাই বারবার অনুরোধ করছিলেন শেষ ট্রেনটিতেই যেন আমি ফিরে যাই। কিন্তু হরিনারায়ণ যদি সেই মুহূর্তে এসে হাজির না হতো বা একটু দেরি করত, তাহলে আমি কলকাতায় ফিরে যেতাম। হরিনারায়ণের যে সাহস আছে এবং সে বর্তমান ঘটনাবলীর সঙ্গে যে অভ্যস্ত, তার আচার আচরণে বুঝতে পারা যায়। নিরুদ্বেগ চিত্তে সে গাড়ি হাঁকিয়ে চলেছে। যে গাড়ির বাহন দুটি গরু হয়েও যেন গরু নয়, যেন ড্রাগন গরু। সাধারণ গরুর চেয়ে শত গুণ শক্তিশালী। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকমের বড় বড়। নিঃশ্বাসে বিচ্ছুরিত হচ্ছে আগুনের ফুলঝুরি।
গেটের সামনে গাড়িটা পৌঁছাবো মাত্রই কর কর ক্যাচ ক্যাচ ঘর ঘর শব্দ তুলে গেটটা খুলে গেল। মনে হলো গেটটা বহুদিন যাবৎ খোলা হয়নি, অথবা জরাজীর্ণ গেটটি শেষ অবস্থায় এসে হাজির হয়েছে। অথচ আশ্চর্যের বিষয়, গেটটিকে কে যে খুলে দিল তা দেখতে পেলাম না। নীলাভ আলোটি তখনও জ্বলছিল, কিন্তু সেই আলোয় কোনো মানুষকে দেখতে পেলাম না। গেটটা যেন আপনা হতেই খুলে গিয়ে গাড়িটিকে ভিতরে প্রবেশ করতে দিল। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই আবার কানে এলো সেই অবরুদ্ধ কান্নার স্বর, এত তীব্র আর এত তীক্ষ্ণ যে কোনো মানুষ অমনভাবে কাঁদতে পারে তবু বিশ্বাস হয় না। আমি কেমন যেন উন্মনা হয়ে পড়লাম। হরি সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে এক লাফে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। সেই তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ আমার কানে বাজছে, আর কান্নার সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটা ধক ধক করে লাফিয়ে উঠছে বেশ বুঝতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চাইছে। আমি দু হাত দিয়ে কান দুটোকে চেপে ধরলাম, কিন্তু তা সত্ত্বেও কান্নার শব্দকে প্রতিহত করতে পারলাম না। গাড়ির গরু দুটি ছাড়া আর কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছিলাম না, অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমার দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে লক্ষ্য রাখছে। আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলাম। হরি বাড়ির ভিতর চলে যাওয়ার পরই গরু দুটো মাথা ঘুরিয়ে আমাকে এক দৃষ্টে নজর করছে। তাদের দৃষ্টিতে ফুটে উঠছে জিজ্ঞাসার লালসা। লকলকে জিভ বেরিয়ে এসেছে ওদের মুখ থেকে। আগুনের ভাটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা। ওরা যেন আমাকে গিলে ফেলতে চাইছে ওদের দৃষ্টি দিয়ে। বুঝতে পারছি হয়তো যে কোনো মুহূর্তে গরু দুটো লাফ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে, কিন্তু ওদের প্রভুকে হয়তো ওরা ভীষণ ভয় করে, সেই জন্যই ওরা সে সাহস পাচ্ছে না। এমন সময় সেই কান্না থেমে গেল। হাত দুটো কান থেকে নামিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। উহ, কি দুঃসহ এই অমানসিক কান্নার শব্দ! ভাবলেও শরীরের রক্ত শুকিয়ে যায়। কান্নার শব্দ থেমে যাওয়া মাত্রই গরু দুটি মুখ ঘুরিয়ে নিল আমার দিক থেকে। আমি আরো কিছুটা স্বস্তি বোধ করলাম। হরি বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। হাসতে হাসতে বললে, এসো দাদা, ঘরটা ঠিকঠাক করে এলাম। জানোই তো, নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছি, সব কিছু নিজের হাতেই করতে হয়। তোমাকে উপরে নিয়ে যাওয়ার আগেই একবার ঘরটা দেখে এলাম, ঠিক আছে কিনা। নেমে এসো। আশ্বস্ত হলাম হরিকে দেখে। হেসে বললাম, আরে না, ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না। কথাটা বলতে বলতে আমি গাড়ি থেকে নেমে
হরিকে অনুসরণ করলাম। নিজের নিস্তেজ এক ফালি চাঁদ আকাশের এক কোণকে আলোকিত করার চেষ্টা করছিল বাড়িটার ঠিক পিছন দিকটার আকাশে। এক লহমার জন্য মনে হলো নরকপুরীর জবনিকা উঠবার পূর্ব মুহূর্তে যেন নেহাত করুণাবশত ওই এক ফালি চাঁদের এক টুকরো আলো ঠিকরে এসে পড়েছিল বাড়িটার মাথায়। বাড়িটাকে অতি প্রাচীন পৌরবাড়ি বলে আখ্যায়িত করলেও বোধহয় ঠিক মানানসই হবে। যেন প্রকাণ্ড একটা হা করে সব কিছুকে সে গিলে খেতে চাইছে। চাঁদের ওই অস্পষ্ট আলোয় বাড়িটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। কেননা আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গেটের সেই নীলাভ আলোটি নিভে গিয়েছিল বলে। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলাম। এই অন্ধকারে বাড়ির ওই অন্ধকূপের মধ্যে ঢুকতে যেন মনে সায় পেলাম না। একটু আগেই যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল ও ভীত করে তুলেছিল, সে কথা মনে হতেই হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল। মনে হলো বাড়িটার ভিতরে এমন কিছু আছে যা অমঙ্গলজনক, মানুষের পক্ষে শুভ নয়। কিন্তু অমঙ্গলের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এখন ওসব কথা ভেবে কি লাভ? এখন হাজার ইচ্ছা থাকলেও ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে আমার কাছে। সুতরাং আমাকে এগিয়ে যেতে হবেই। অথচ অবাক হচ্ছি ভেবে হরি কত সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে বাড়িটার দিকে। ভেবে আরো আশ্চর্য হচ্ছি যে হরি এই বাড়িতেই থাকে এবং নিঃসঙ্গ জীবন যাপন করে নির্ভয়ে। যাই হোক, মনটাকে শক্ত করে ফেললাম। হরি যদি থাকতে পারে, তবে আমি বা থাকতে পারবো না কেন? কিসের ভয়? জীবন্ত মানুষ আমি। মৃত মানুষকে মানে অশরীরীকে ভয় করতে যাব কোন দুঃখে? আরো কয়েক পা এগিয়ে গেলাম। সতর্ক দৃষ্টি মেলে চারিপাশে চোখ বুলিয়ে ভালো করে বাড়িটার পরিস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাইলাম। না, তেমন কিছু নজরে পড়ছে না। পাড়াগাঁয়ের রূপ যেমন হয় ঠিক তেমনই পরিবেশ। কয়েকটা নারকেল আর তাল গাছ মাথা উঁচু করে বাড়িটার এধারে ওধারে দাঁড়িয়ে, আর এদিকে সেদিকে ভরা রয়েছে ঝোপঝাড়। অন্ধকারের মধ্যে যত দূর চোখে দৃষ্টি চলে, তার মধ্যে আর কোনো বাড়ি চোখে পড়ল না। বাড়ির পূব দিকটায় কয়েকটি বড় বড় গাছ অন্ধকারে দৈত্যের মতো রয়েছে দাঁড়িয়ে। হঠাৎ একটা কিছু দেখতে পেয়ে চমকে উঠলাম। যে দিকটায় ঝোপঝাড়ে ভরা, সেই ঝোপের মধ্যে থেকে যেন একজোড়া চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। জন্তু জানোয়ারের চোখ রাত্রে জ্বলে আমরা জানি, তবে কি কোন হিংস্র জন্তু ওত পেতে বসে রয়েছে ওখানে? আমি নিঃসন্দেহ হওয়ার আশায় আর একবার তাকালাম, কিন্তু সেই জলজলে চোখ দুটি ধীরে ধীরে উপর দিকে উঠতে লাগলো। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটা প্রকাণ্ড ছায়ামূর্তি মিলিয়ে গেল সামনের তাল গাছটাকে আশ্রয় করে।
চলার শক্তি যেন হারিয়ে ফেলছিলাম। সম্বিত ফিরে এলো হরির কথায়। কি দেখছো দাদা? ও সব কিছু নয়, চলে এসো। হয়তো কিছুই নয়, আমার চোখের ভুলও হতে পারে। কোনো কথা না বলে পা বাড়ালাম হরিকে অনুসরণ করে, কিন্তু তবু যেন মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হচ্ছিল শত শত অশরীরী দেহধারীরা যেন আমার আশেপাশে চলতে শুরু করেছে। তাদের চলার শব্দ, এমনকি তাদের হিমশীতল নিঃশ্বাসের হাওয়া আমার গায়ে এসে লাগছে। বেশ বুঝতে পারছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, শীত শীত অনুভব করছি। প্রায় মুহ্যমান হয়ে হরির সঙ্গে ঢুকলাম সেই প্রকাণ্ড বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আলো। একেবারে অন্ধকারের মধ্যে এই আলো যেন মৃত সঞ্জীবনীর কাজ করলো। মনে সাহস এলো ফিরে। আমরা দোতলার একটা সুসজ্জিত কক্ষে এসে উপস্থিত হলাম। হরিনারায়ণ বললে, এই ঘরটাই তোমার জন্য ঠিক করে রেখেছিলাম দাদা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে হরি, সত্যি তোমার তারিফ না করে পারছি না। আমি বেশ খুশি মনেই বললাম। বাড়ির বাইরে থেকে দেখে এ ধরনের আধুনিক সাজ সরঞ্জামে ভরা ঘর কল্পনা করাই কষ্টসাধ্য। বিনয়ের হাসি হাসল হরি, বললে, শুনে আনন্দ হলো দাদা। আপাতত আমি যাচ্ছি। তোমার দরকার হলেই টেবিলে যে কলিং বেলটা আছে বাজিও, আমি হাজির হব। এখন তুমি খুবই ক্লান্ত, অনেকটা পথ এসেছো, তোমার এখন ঘুমের প্রয়োজন খুব। আমি চলি তাহলে, বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে বড়ই ক্লান্ত বোধ হচ্ছিল, সুতরাং হরির কথায় কোনো প্রতিবাদ করলাম না। সকালবেলায় না হয় কথাবার্তা হবে। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়। কিন্তু পরিশ্রান্ত হলেও আমার চোখে ঘুম এলো না। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করতে গেলেই হাজার রকমের দুঃস্বপ্ন এসে জড়ো হতে থাকে মনের মধ্যে। প্রথম থেকে ঘটনার রোমন্থন শুরু করলাম, আর প্রতি মুহূর্তেই শিউরে উঠতে লাগলাম। যে পরিবেশের মধ্যে দিয়ে হরি আমাকে এই অট্টালিকায় নিয়ে এলো, সে পরিবেশ তো সাধারণ পরিবেশ নয়। সব কিছুকেই একটা অবাস্তব এবং মানুষের বৃদ্ধি মুক্তির বাইরে বলে, মানুষের বুদ্ধি যুক্তির বাইরে বলে মনে হলো। যা কিছু ঘটতে দেখলাম তা এক পৈশাচিক কাণ্ড ছাড়া আর কি হতে পারে। পর মুহূর্তেই ভাবলাম, তবে কি হরিনারায়ণ পিশাচ সিদ্ধ? ড্রাগন গরু, অতিকায় রক্তচোষা বাদুড়, ভুতুড়ে কান্না, এসব তবে কি? আর এই পরিবেশ সৃষ্টি হলো কেমন করে? এসবই তাহলে হরির কাজ। কারণ ঘটনাগুলি আমার মনে গভীরভাবে দাগ কাটলেও হরির মধ্যে তার এক বিন্দুও আভাস পাওয়া যায়নি। বিছানা থেকে উঠে পড়লাম। মনের অস্থিরতা বেড়ে চলল। আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। এখানেই আজকে এই পর্বটা শেষ করছি।
নেক্সট পর্ব আমি দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসছি। আমার গল্প পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।